ইন্ডাস্ট্রি পরিচালনা করবার জন্য অথবা যে কোনো ইনস্টিটিউশন পরিচালনা করবার জন্য আপনার যে দক্ষতার প্রয়োজন একাডেমিক, সেই সবগুলোর একটা কম্বিনেশন হচ্ছে এই চার্টার সেক্রেটারি। বোর্ডে যদি আপনি একজন মেম্বার অথবা রিপ্রেজেন্ট করতে চান, সেটা সেক্রেটারিয়াল পজিশন থেকে হোক, আর বোর্ড অফ ডিরেক্টরস থেকে হোক, অথবা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হন না কেন, আপনাকে এই নলেজগুলো মাস্ট জানতে হবে। আপনাকে ফিনান্স বুঝতে হবে কম বেশি, অ্যাকাউন্টস বুঝতে হবে, পিপলের ইমোশন বুঝতে হবে। এই সবগুলো একটা ম্যাচিউরড লার্নিং হচ্ছে এই চার্টার সেক্রেটারি। আপনি যদি দেশের আইন কানুন জানেন, পিপল ম্যানেজমেন্ট সম্পর্কে আইডিয়া নিতে চান, ওই লার্নিংটা চার্টার সেক্রেটারি থেকে আসে। দর্শক, লিড এইচআর টক উইথ মুরাদের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আপনারা জানেন আমরা এই এপিসোডটি এইচআর প্রফেশনাল, প্র্যাকটিশনার, ট্রেনার, ম্যানেজমেন্ট কনসালটেন্টদের নিয়ে আয়োজন করে থাকি। আজকে আমাদের মাঝে আরএমজি সেক্টরের স্বনামধন্য একটি গ্রুপ, এপিলিয়ন গ্রুপের জেনারেল ম্যানেজার এইচআর জনাব মোহাম্মদ শওকত ইকবাল আমাদের মাঝে উপস্থিত আছেন। সঞ্চালনে আছে আমি মোহাম্মদ মুরাদ হোসেন, সিএইচআর অ্যান্ড বোর্ড সেক্রেটারি, এলিট পেন গ্রুপ অফ কোম্পানিজ। দর্শক, চলুন আজকের অতিথির কাছ থেকে জেনে নিই নানান অজানা কথা। স্বাগত ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মুরাদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো আছেন? থ্যাংক ইউ, আপনি এসেছেন ব্যস্ততার মাঝেও। স্বাগত ভাই, আমরা একটু প্রফেশনাল কথাবার্তা বলবো। আমি শুরুতেই একটা জিনিস দৃষ্টি আকৃষ্ট প্লিজ। হয়েছে। এটা হলো, আপনি এইচআরে জব করছেন, বাট আপনি একজন ফেলো চার্টার্ড সেক্রেটারি, ইনস্টিটিউট অফ চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ থেকে পাশ করেছেন আপনি, এবং একটা সার্টেন পিরিয়ডের পরে এটা অ্যাসোসিয়েট চার্টার্ড সেক্রেটারি থেকে আবার ফেলো চার্টার্ড সেক্রেটারি হয়। আপনি ফেলো চার্টার্ড সেক্রেটারি, তো জব করছেন এইচআরে। এই যে এই দুটার কম্বাইনেশন, আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন? মানে এইচআরের ক্ষেত্রে কি ওখানে নলেজগুলো অ্যাপ্লাই করা যাচ্ছে, বা আপনি কোম্পানি সেক্রেটারি হিসেবে পিওর জব না করে আপনি কেন এইচআরে করছেন? জাস্ট কিউরিসিটি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার কোয়েশ্চেনটা অনেক ইন্টারেস্টিং। দেখুন, চার্টার সেক্রেটারি প্রফেশনালে এটা বেসিক্যালি কোম্পানি সেক্রেটারি হওয়ার একটা অন্যতম পূর্বশর্ত, একাডেমিক কোয়ালিফিকেশন। বিশেষ করে আনলিস্টেড জি, কোম্পানিগুলো যেন। পাবলিক লিস্টেড কোম্পানিগুলোতে, অর্গানাইজেশনগুলোতে আপনাকে কোম্পানি সেক্রেটারি মাস্ট। তো কোম্পানি সেক্রেটারি হওয়ার একটা পূর্বশর্ত হচ্ছে চার্টার সেক্রেটারি, আদার্স কোয়ালিফিকেশনের সাথেই। তো সেই জায়গায় প্রশ্ন হচ্ছে, আমি কেন চার্টার সেক্রেটারি পড়ে এইচআরে কাজ করি, এটা আমার সাথে জবের সাথে এটা কীভাবে রিলেভেন্ট? চার্টার সেক্রেটারিতে কি কি পড়ায় এই জায়গাতে আমরা দেখি, এখানে এইচআর আছে, এখানে লেবার ল আছে, এখানে বিজনেস ল আছে, এখানে ইন্ডাস্ট্রি লগুলো আছে, কমিউনিকেশনের উপর সাবজেক্ট আছে। কমিউনিকেশন সাবজেক্ট আছে, এখানে ম্যাথ আছে, ফিনান্সিয়াল ম্যাথগুলো আছে। মানে পুরো একটা প্যাকেজ ইন্ডাস্ট্রি পরিচালনা করবার জন্য অথবা যে কোনো ইনস্টিটিউশন পরিচালনা করবার জন্য আপনার যে দক্ষতার প্রয়োজন একাডেমিক, সেই সবগুলোর একটা কম্বিনেশন হচ্ছে এই চার্টার সেক্রেটারি। চার্টার সেক্রেটারি, আপনি দেখুন, বোর্ডে যদি আপনি একজন মেম্বার অথবা রিপ্রেজেন্ট করতে চান, সেটা সেক্রেটারিয়াল পজিশন থেকে হোক, আর বোর্ড অফ ডিরেক্টরস থেকে হোক, অথবা ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর হন না কেন, আপনাকে এই নলেজগুলো মাস্ট জানতে হবে। আপনাকে ফিনান্স বুঝতে হবে কম বেশি, অ্যাকাউন্টস বুঝতে হবে, পিপলের ইমোশন বুঝতে হবে। এই সবগুলো একটা ম্যাচিউরড লার্নিং হচ্ছে এই চার্টার সেক্রেটারি। আপনি যদি দেশের আইন কানুন জানেন, পিপল ম্যানেজমেন্ট সম্পর্কে আইডিয়া নিতে চান, ওই লার্নিংটা চার্টার সেক্রেটারি থেকে আসে। আপনাকে ম্যাচিউরড একটা ডিসিপ্লিনের জায়গায় নিয়ে আসে এই চার্টার সেক্রেটারি কোয়ালিফিকেশনটা। আমি ধরুন যখন একটা অফিস অর্ডার সার্কুলেট করতে যাই অথবা একটা পলিসি ফর্মুলেট করতে যাই, আমাকে বিভিন্ন লগুলোর সাথে একটা কম্বিনেশন, একটা ম্যাচিংয়ের ইস্যু থাকে। অবশ্যই সেই ম্যাচিংয়ের নলেজটা আমাকে চার্টার সেক্রেটারি দিয়ে হেল্প থাকে। করে থাকে। তো সেই জায়গা থেকে আমরা যারা কোম্পানি সেক্রেটারি পজিশনে কাজ করে, তাদেরকে বলা হয়, মানে রক্ষক বলা হয়, রক্ষক অব দ্য বোর্ড অফ ডিরেক্টরস, ইন্টারেস্ট প্রোটেক্টর। তো এইচআরও কিন্তু একটা অর্গানাইজেশনের যে প্রাইজ অ্যাসেট হিউম্যান বিংকে মোটিভেট করা, তার পটেনশিয়ালিটিগুলো এক্সপ্লোর করবার সুযোগ ক্রিয়েট করে দেওয়া, এই লার্নিংগুলো চার্টার সেক্রেটারি থেকে আমাকে যেমন ম্যাচিউর করেছে, অর্গানাইজেশনের জন্য এরকম ম্যাচিউরড নলেজটা খুব প্রয়োজন। অথবা না হলে পরে আপনি হয়তো একটা পার্ট দেখলেন, বাট এই পার্টের সাথে যে আরও অন্যান্য পার্ট লিঙ্ক আছে, ম্যাচিউরড নলেজ না হলে আপনার পক্ষে সম্ভব না। যেমন ধরুন, সেই জায়গায় চার্টার সেক্রেটারি আপনাকে দারুণভাবে হেল্প করছে। আচ্ছা। যেমন ধরুন, আমরা যখন হাউ টু ডিসপোজাল ডকুমেন্টস, আপনি ডকুমেন্টস কীভাবে ডিসপোজাল করবেন,
এটার যখন এটা জাস্ট উদাহরণ হিসাবে আমি নিয়ে আসলাম, এটা একটা পলিসি করতে গেলাম। তা আমি ওইখানে ভ্যাট ট্যাক্স পড়ছি, ভ্যাট আইন পড়ছি, ট্যাক্সের আইন পড়ছি, ট্যাক্সের রুল পড়ছি, আবার লেবার ল পড়ছি। এই জিনিসগুলোর ওইখানে একটা গাইডলাইন দেওয়া আছে কত কত বছর বছরের পর্যন্ত ডকুমেন্টস আপনি রাখতে হবে, ডকুমেন্ট প্রিজার্ভ সেট করবেন। রাখতে হবে, প্রিজার্ভ রাখতে হবে। এই যে লার্নিং, হুম হুম। আমি যদি এই চার্টার সেক্রেটারি না পড়তাম তাহলে তাহলে পরে আমার জন্য ডিফিকাল্ট হতো। আমি ট্রু। হয়তো একটা ল জানি, লেবার ল জানি আগের থেকেই, লেবার ল দিয়ে করলে এটার সাথে ম্যাচ হয় না। এই ম্যাচিউরড লার্নিংগুলো ওই আমাকে চার্টার সেক্রেটারি ইনজেক্ট করছে। তার মানে এটা আপনার এইচআর এর কাজের ক্ষেত্রে অ্যাডেড ভ্যালু আমি বলবো, ইয়েস, হ্যাঁ এটা ইয়েস। আপনাকে হেল্প করে থাকে। সিমিলারলি আরেকটা কোশ্চেন, আপনার ইউনিভার্সিটিতে আপনি বিবিএমবিএ করেছেন অ্যাকাউন্টিং এর উপরে, তো ফিন্যান্সে ক্যারিয়ার বিল্ড আপ না করে আপনি এইচআর এ আসলেন কিভাবে, এটা যদি মোরাদ একটু ভাই, এটা বলেন। আরেক ইন্টারেস্টিং কোয়েশ্চেন। আমার প্রথম ক্যারিয়ারে চিটাগং আমি, ইউনিভার্সিটিতে আপনি জি, আমি বিবিএমবিএ চট্টগ্রাম করেছেন, হ্যাঁ। বিশ্ববিদ্যালয় থেকে, আমরা 4th ব্যাচ ছিলাম বিবিএ প্রোগ্রামের। আমি যখন আহ, আমার ক্যারিয়ার অ্যাসপিরেশন ছিল আমি একজন ব্যাংকার হব, যেহেতু বিজনেস গ্রাজুয়েট। বাট প্রথম ইন্টারভিউতে আমার জীবনের, তারও আগে যদি বলি, একদম ছোটবেলায় কি এটাই ছিল ইচ্ছা? না, সেটা ভিন্ন গল্প। আচ্ছা। তার আগে আমি এটা হ্যাঁ, একটু এইটা আগে আপনার বলেন, সাথে এটা শেয়ার বলেন। করে যেতে চাই। ধরুন আমি যখন ইয়াং ওয়ানে রিটার্ন এক্সাম পরীক্ষা দিতে গেলাম, ওখানে যখন আমরা অনেকগুলো স্টুডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে, আরও অন্যান্য স্টুডেন্ট আসছে ফ্রেশ, ওনারা ট্রেনিং অফিসার নেবেন। রিটার্ন এক্সামে আমি কিছু অফিসারের মুভমেন্ট দেখে আমার এত ভালো লাগলো, জানতে চাইলাম যে এই পিপলগুলো কারা, যারা ইনভিজিলেটর পরীক্ষার আমাদেরকে রিটার্ন পরীক্ষায় সাপোর্ট করছেন, আমাদেরকে মনিটর করছেন। তো জানতে পারলাম এরা পার্সোনাল ডিপার্টমেন্টের লোক। হুম, সেই সময়টা এইচআর আমার ছিল না, তখন পার্সোনাল। এই হয়ে গেল আমি পার্সোনাল ডিপার্টমেন্টে চাকরি করব, কারণ এরকম ভাইব্রেন্ট পিপল যারা মানুষ নিয়ে কাজ করে হুম হুম। তাদের সাথে ওইরকম একটা অর্গানাইজেশনে ডিপার্টমেন্টে কাজ করব। তা আমার ব্যাংকিং সেক্টর থেকে আমার এই যে টার্ন ওভার, এই পরীক্ষার হলের পরীক্ষার সিনারিওটা। হলে এই সিনারি থেকে আমি টার্ন করলাম, আচ্ছা। এটা ভেরি ইন্টারেস্টিং। পরবর্তীতে আমার মনে হলো ইয়াস, আমি রাইট জায়গায় আছি। কারণ অর্গানাইজেশনের সবচেয়ে প্রাইজড হুম হুম। যে হিউম্যান রিসোর্সেস, আমি তাদের নিয়ে কাজ করি। ট্রু। এই হচ্ছে আমার ফিনান্স অথবা অ্যাকাউন্টসে না গিয়ে হুম হুম। কেন আমি এইচআরে মুভ করলাম, তার ছোট্ট একটা গল্প। আর তারও আগে যদি বলি, মুরাদ ভাই, আমি যখন ছোট ছিলাম আমার দাদি আমাকে ব্যারিস্টার বানাতে চেয়েছিলেন। আমাদের চিটংয়ের ভাষায় এটাকে বলে বালেস্টর। আচ্ছা। আমার দাদি প্রায়ই গল্প করতেন, আমার নাতিকে আমি বালেস্টর। বালেস্টর বানাবো, বালেস্টরি পড়াবো। মানে ওকে। বিলেতে পাঠাবেন, হ্যাঁ। বিলেতে পাঠিয়ে উনি আমাকে ব্যারিস্টারি পড়াবেন। হুম হুম। বাট কালক্রমে ওই স্বপ্ন থেকে আমি দূরে চলে আসি। আমি যখন ক্লাস 9-এ উঠি, আমার বাবা চেয়েছিলেন আমাকে সায়েন্সে পড়াবেন এবং আমি ডাক্তার হব। হ্যাঁ, সেই সময়টাতে মানে ডাক্তার, ইঞ্জিনিয়ার এই কারণ দুটো প্রফেশন গ্রামের মানুষ খুব বাবা, হয়তো বাবা যেটা পারে নাই, এখন আমরা যেটা বলি, ওই বাবাদের স্বপ্নগুলো বাচ্চাদের মাধ্যমে অথবা নিজের এক্সিকিউট করতে প্রিয়জন চায়। মানুষ যারা, তাদের মাধ্যমে ইমপ্লিমেন্ট করতে চাই। হয়তো আমার বাবা সেটাই চেয়েছিলেন, বাট আলটিমেট আমি ওইটাতে যাইনি। আমি ফলো করেছি আমার বড় ভাইকে। আমার বড় ভাই কমার্স থেকে লেখাপড়া করেছেন, উনি কমার্স কলেজে পড়েছেন চিটংয়ে। মানে ওনাকে আমার একদম আইডল মনে হয়েছে। আইডল মনে হয়েছে। আমার বড় ভাই যেভাবে বড় হচ্ছে আমি সেভাবে বড় হব। হুম। সেই থেকে আমি নবম দশম শ্রেণী আর্টসে পড়েছি। এরপর কমার্স কলেজে আমি ইন্টার পড়েছি কমার্সে, আমি এখন কমার্সে চলে আসছি। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমি বিবিএ এবং এমবিএ দুটো প্রোগ্রাম শেষ করে আমি ইয়াং ওয়ানেই ক্যারিয়ার শুরু করি। তো স্বপ্ন ছিল এক একজনের এক এক রকম, বাট বাস্তবতা বাস্তবতা ছিল ভিন্ন। এটাকে বলি আমি অ্যাডাপ্টেশন, অ্যাডাপ্টিবিলিটি। সময়ের সাথে সাথে জি বা জি, সিচুয়েশনের সাথে সাথে। এই অ্যাডাপ্টিবিলিটিটাই আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে দেয়। এই যে আপনার প্রায় দেখলাম যে 24 বছরের ক্যারিয়ার, আপনার সুদীর্ঘ জি। 24 বছর ক্যারিয়ার। এই ক্যারিয়ারের ভিতরে কখনো কি মানে কোনো বড় রকমের চ্যালেঞ্জ ফেস করেছেন? মানে প্রত্যেক মানুষের থাকে না যে সফল পিপলদেরও আপস এন্ড ডাউনস থাকে। যদি এরকম কোনো চ্যালেঞ্জ ফেস করে থাকেন কোনো একটা সার্টেন পিরিয়ডে, এটা হতে পারে একেবারে স্টুডেন্ট লাইফ থেকে অ্যাজ অফ নাও কোনো একটা জায়গায়, সেখান থেকে উত্তরণের গল্পটা যদি বলেন, যদি থ্যাংক ইউ। থাকে। আমার অবশ্য ওইভাবে খুব ক্রিটিক্যাল কোনো চ্যালেঞ্জের গল্প নাই, বাট এটা জীবনে চলার পথের হিস্ট্রি। ধরুন আমি যখন ঢাকায় আসি বিআরবি কেবলসে, ওনারা ওনাদের একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে, সোয়েটার ফ্যাক্টরিতে আমাকে ডেপ্লয় করে। আমি ওইখানে পড়ে গেছি ঝুট সেলের একটা ইস্যুতে, যেহেতু ওকে। আমি ওকে। পার্সোনাল এবং অ্যাডমিনিস্ট্রেশন দুটোই টেক কেয়ার করি, মানে ওয়েস্টেজ সেলিং এর ওয়াস্টেজ এতে। সেলিংয়ের। হুম। তখন মনে হচ্ছে না, এটা তো আমার জন্য রাইট জায়গা না। তো ওই চ্যালেঞ্জটা ওভারকাম করতে হয়েছে, যারা জুট নিয়ে ব্যবসা করে তাদের সাথে আলোচনা করে,
এবং যারা অর্গানাইজেশনের সিনিয়র ছিলেন তাদের সাথে, লোকাল পিপলদের সাথে আলোচনা করে ওই জুটের জায়গাটা থেকে সরে আসার পরে আমি পরবর্তী জবটাও চেঞ্জ করি। তো ওইটা ছিল আমার জীবনে একটা চ্যালেঞ্জ, হাউ টু হ্যান্ডেল দ্য ওয়াস্টেজ সেলিং অফ গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ। আচ্ছা। এটা ছিল একটা ডিফিকাল্ট। আর ওভারঅল কেরিয়ারে আমি তো জবগুলোকে ওন করি আমার পুরো কেরিয়ারেই। হুম হুম। এটা আমার জন্য একটা সবসময় একটা এনজয়ের জায়গা। আমি আমার জবটাকে এই এত বছর ধরে আমি যখন যেখানে কাজ করেছি ওটা আমার নিজের অর্গানাইজেশন মনে করেছে এবং আমারই মনে করছি। আচ্ছা। তো সেই হিসেবে আমি কখনোই কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনকে চ্যালেঞ্জ মনে করি নাই। দ্যাটস গুড, দ্যাটস গুড। আপনি এপিলিয়ন গ্রুপের জেনারেল ম্যানেজার এইচআর হিসেবে আছেন, একটা স্বনামধন্য গ্রুপ আরএমজি সেক্টরে, না শুধু বাংলাদেশে, এক নামে চেনে সবাই। এবং সেখানে আমরা বাইরে থেকে জেনে থাকি যেখানে গুড প্র্যাকটিস হয়, মানে কালচারাল দিক থেকে বা অন্যান্য ইস্যুস থেকে, এমপ্লয়ি ওয়েলফেয়ার, এগুলোতে প্রায় 24,000 পিপুল এখানে কাজ করে। এই যে 24,000 পিপুলের আপনি জেনারেল ম্যানেজার হিউম্যান রিসোর্সেস, এখানে একটা সঠিক পিপুল সিলেকশন না করলে কিন্তু এটা বিজনেসের উপর বড় রকমের ইম্প্যাক্ট পড়তে পারে। Yes. আপনি এই সঠিক পিপল সিলেকশনের ক্ষেত্রে আপনি কি তরিকা মেনটেন করেন, বা আপনার এই ছোট্ট একটা ইন্টারভিউ প্রসেসের মধ্য দিয়ে একটা আমরা কিন্তু ঠিকভাবে জাজ করতে পারি না যে ওই লোকটা আসলে পরবর্তীতে কেমন হবে। অনেক সময় দেখা গেল আমরা যেভাবে গেস করি পরবর্তী ভুল প্রমাণিত হয়। আপনার কি ওয়েটা আপনি মেনটেন করেন এত বড় গ্রুপে, যেটা কারণে গ্রুপটা এখনো পর্যন্ত মানে আপওয়ার্ড ট্রেন্ডিং এ আছে? আপনি একটু আগে যে চ্যালেঞ্জটার কথা বলছেন ওটাকে যদিও আমি ক্রিটিক্যাল অথবা চ্যালেঞ্জ হিসেবে নিই নাই, হুম বাট হুম যতগুলো অ্যাক্টিভিটিস আছে তার হুম। মধ্যে পিপল চিনাটা, রাইট পিপল সিলেকশন করাটা একটা ডিফিকাল্ট টাস্ক। ট্রু। বিভিন্ন রিসার্চে আপনি খেয়াল করবেন, হুম হুম। ওনারা বলছেন আপনি যদি যতগুলো রিক্রুটমেন্ট প্রসেসের সিস্টেম মেনটেন করেন, সর্বাধুনিক প্রসেস যদি মেনটেন করেন, জি অ্যাসেসমেন্ট সেন্টার করেন, জি। যত প্রসেস ইভলিউশনের ক্ষেত্রে জাস্টিফাই করেন না কেন, অ্যাপ্লাই করেন না কেন, আপনার রাইট পিপল সিলেকশনের মাত্রা হবে 60 থেকে 65। তাহলে বাকিটা কি হলো? রং পিপল সিলেকশনের ঝুঁকি, রিস্ক। তো সেই জায়গায় আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে বিশেষ করে ম্যানেজমেন্ট ট্রেনি সিলেকশনের ক্ষেত্রে আমরা অ্যাসেসমেন্ট সেন্টারের মাধ্যমে ইন্টারভিউগুলো নিই। আর যারা বিভিন্ন অর্গানাইজেশন থেকে অলরেডি কাজ করে আমাদের সাথে এক্সিকিউশন লেভেল অথবা ম্যানেজারিয়াল পজিশন অথবা তারও সিনিয়র পজিশনে ইন্টারভিউর জন্য আসেন, তাদের ইন্টারভিউ প্রসেসটা একটু ভিন্ন। তো শর্ট করে যদি বলি, অ্যাজ এ এইচআর প্রফেশনাল আপনি কীভাবে কী রোলটা এখানে প্লে করেন? আমরা এইচআর প্রফেশনালরা যে কাজটা করি সেটা হচ্ছে অর্গানাইজেশনের সাথে রাইট ফিট। কালচারালি আপনি আমার অর্গানাইজেশনের সাথে কতটুকু ফিট হবেন, ট্রু। এই জাজমেন্টটা করতে গিয়ে আমি যে জিনিসটা করি, আমি 7ই ফলো করি। 7E। ইয়েস। তো আচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে 7ইটা কি? হুম হুম। প্রথম হচ্ছে এডুকেশন। ওকে। আপনি যে পজিশনের জন্য অথবা যে রোলের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, আমরা ইন্টারভিউ করছি, এই পজিশনে আপনার লার্নিং কতটুকু, এটার ডেপথ অফ নলেজটা কতটুকু। ফার্স্ট হচ্ছে এডুকেশন, সেকেন্ড হচ্ছে এনার্জি। আচ্ছা। আপনি পজিটিভ মাইন্ড ফ্রেমের লোক কিনা, আপনি পজিটিভ এনার্জির পিপল কিনা। হুম হুম। থার্ড হচ্ছে এনার্জাইজ টু আদার্স। কারণ আপনাকে কোনো না কোনো এক সময় লিডিং পজিশনে আমরা নিয়ে যাব। ট্রু। ওই লিডিং পজিশনে যখন নিয়ে যাব, আপনি পিপলদেরকে কতটুকু মোটিভেট করতে পারেন, এনার্জাইজ করতে পারেন, টিমটাকে একটা সার্টেন গোল অ্যাচিভ করবার জন্য আপনি কতটুকু তাকে লিড দিয়ে সামনের দিকে নিয়ে যাওয়ার সক্ষমতাটা মেনটেন করেন। হুম হুম। ফোর্থ হচ্ছে এইজ। এইজ হচ্ছে ইয়েস অর নো বলার সক্ষমতা। জেনারেলি বাংলাদেশে ট্রেডিশনালি জব ক্যান্ডিডেটরা সাধারণত খালি ইয়েস 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 স্যার বলতে থাকে, বাট আমরা বলি আপনাকে মাঝে মধ্যে নো বলতে হয়। ট্রু। এই নোটা আপনি কিভাবে আমাদের ইন্টারভিউ বোর্ডে বলছেন, এটা একটা আর্ট আছে। এটাতে আমি বুঝি আপনি ডিসিশন মেকার হতে পারবেন কিনা। ফিফথ হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। আচ্ছা। পিপল যখন আপনি কোনো না কোনো এক সময় একটা টিম চালাবেন হুম হুম। অথবা আপনার এক্সিস্টিং রোল পারফর্ম করবার জন্য হলেও আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সটা মাস্ট, না হলে পরে আপনার পক্ষে ক্যারিয়ারের সামনের দিকে নিয়ে যাওয়া ডিফিকাল্ট। আবেগীয় বুদ্ধিমত্তা আর কি, জি, মানে অন্যদেরকে রিড করার ক্ষমতা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে সেই অনুযায়ী রিয়াক্ট করার ক্ষমতা। এরপর হচ্ছে এক্সিকিউশন। সবই জানলাম কিন্তু এক্সিকিউশন লেভেলে কিন্তু ভালো না। মাঠে গিয়ে আপনি গোল করতে পারেন না।
হুম হুম তাইলে পরে আপনাকে দিয়ে আমার চলবে না। তারপর আমরা আরেকটা হচ্ছে, কয়টা বললাম? 6টা বলেছেন। 6টা। 7 আরেকটা হচ্ছে ইথিক্স। আচ্ছা, আপনি কতটুকু মোরালিটি মেনটেন করেন, ইন্টিগ্রিটি লেভেলটা আপনার কতটুকু? ইন্টিগ্রিটির মাত্রাটা কতটুকু, আপনার ডিসিপ্লিন মেনটেন করার ক্যাপাবিলিটি কতটুকু, রাইটলি ট্র্যাকে থাকেন কিনা। এই 7টা যখন আমি একজন ক্যান্ডিডেটকে একটা ছকের মধ্যে ফেলি, তখন আমি বুঝতে পারি যে ইয়েস, দিস ইজ দ্য রাইট পারসন অর নট। যাক, নতুনভাবে অনেকেই মানে জানবে আর কি। তখন জি, এই 7টাই আমি, আমার যত এইচআর কলিগ আছে আমি সবাইকে শিখাই। এবং প্রশ্ন হচ্ছে আপনি বুঝেন কেমনে, এই 7টাই জাজ করেন কেমনে, এটা একটা এক্সপিরিয়েন্স ইস্যু। হুম হুম আমরা কোশ্চেনগুলো এমনভাবে করি, এখানে অনেকগুলো টেকনিক আমরা অ্যাপ্লাই করি। ফানেল টেকনিক আছে, স্ট্রাকচার ইন্টারভিউ আছে, সেমি স্ট্রাকচার ইন্টারভিউ আছে। অ্যাজ এ এইচআর প্রফেশনাল নিশ্চয় আপনি এই সম্পর্কে ওয়াকিবহাল। তো এই জায়গাগুলো থেকে আমরা সবসময় চেষ্টা করি হাউ টু সিলেক্ট দ্য রাইট পিপল। আমরা কখনো বেস্ট পিপল নিই না, আমরা আমাদের ইন্ডাস্ট্রির জন্য রাইট পিপলটাই নিই। আহ, আমাদের ইপিলিয়ন গ্রুপ সম্পর্কে একটু আমি বলতে চাই। ইপিলিয়ন এমন একটা অর্গানাইজেশন যেখানে প্রফেশনাল ক্রিয়েট করে। এটা একটা ল্যান্ড অফ লার্নিং। মানুষ এখানে আসবে, বড় হবে, নিজেকে এক্সপ্লোর করবে। এই এনভায়রনমেন্ট আমরা ক্রিয়েট করি। তো সেই জায়গায় কোনো এক সময় আমি সব সময় বিশ্বাস করি, আপনার র মেটেরিয়ালটা যদি ভালো হয়, আপনার প্রোডাক্ট ভালো হবেই। true. র মেটেরিয়াল যদি উইক হয়, দুর্বল হয়, দিন শেষে ফিনিশ প্রোডাক্টও দুর্বল হবে। তো সেই জায়গায় আমরা যখন ইনট্যাক্ট করি, ওই র মেটেরিয়ালটা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো রাইট পিপল সিলেকশনের জন্য এই জিনিসটা মাথায় রাখেন সব এটা সময়। সব সময় আমাদের ইন্টারভিউ বোর্ডে যারা থাকেন, দে আর লার্নেড হাউ টু কন্ডাক্ট ইন্টারভিউ। অ্যাডভান্স ইন্টারভিউ টেকনিক। বিভিন্ন ইস্যুতে আমরা সবসময় ওনাদেরকে আপডেট রাখি, যাতে রাইট সিলেকশনের ক্ষেত্রে সবাই মনোযোগী থাকেন। ওই বেস্ট সিলেকশনের আমি একটা গল্প সবসময় বলি। আপনি গুগলের সিইওকে যদি বাংলাদেশে আরএমজি ইন্ডাস্ট্রির জন্য সিলেক্ট করে দেন, কারণ বাংলাদেশে তো ওয়ার্ল্ডের 5জন সিইওর মধ্যে গুগলের সিইও নিচ্ছে হুম একজন। হুম হুম ওই বেস্ট পিপল নিচে উনি বেস্ট, হুম ওয়ান ওনাকে অফ দ্য যদি বেস্ট পিপল, হ্যাঁ। আমার টেক্সটাইল ইন্ডাস্ট্রি চালানোর জন্য সিইও হিসেবে এনে রিক্রুট করেন, ডেফিনেটলি হি উইল নট পারফর্ম, উনি ফেল করবেন। ট্রু। সুতরাং আমাকে করতে হয় যে যারা ইন্ডাস্ট্রি সম্পর্কে জানেন, অ্যাপারেল হুম ইন্ডাস্ট্রি হুম সম্পর্কে হুম অথবা টেক্সটাইল ইন্ডাস্ট্রি হুম সম্পর্কে, আমার ম্যানুফ্যাকচারিং প্রসেস সম্পর্কে যিনি লার্নেড, আমরা তাকেই নেওয়ার চেষ্টা করি সবসময়। আমরা এমফাসাইজ করি সঠিক সিলেক্ট পিপল, দ্য রাইট পিপল, রাইট পিপল। নট দ্য বেস্ট পিপল। যাক, অনেক সুন্দরভাবে আপনি বলেছেন। আমার থ্যাংক মনে ইউ। হয় যে এখান থেকে অনেক লার্নিং আছে। আরএমজি সেক্টরে এই মুহূর্তে কি ধরনের, মানে কোভিডের পরবর্তীতে ডলার ক্রাইসিস, এরপরে এখন কিছুটা রাজনৈতিক পট পরিবর্তন, কিছুটা রাস্তাঘাটে লোকজন নেমেছে, ওভারঅল মিলে আরএমজি সেক্টর কি ধরনের চ্যালেঞ্জ ফেস করছে, এবং এই চ্যালেঞ্জ মোকাবেলায় আপনি একটা বড় গ্রুপের জিএম এইচআর, আপনি কিভাবে কন্ট্রিবিউট করছেন? এই ইন্ডাস্ট্রিটা এখন ভোলাটাইল একটা সিচুয়েশনের মধ্যে আছে, ভালনারেবল। ভালনারেবল সিচুয়েশনে। কারণ এই ইন্ডাস্ট্রিতে ডিসপিউট ক্রিয়েট করবার জন্য আমরা যতটুকু ইন্ডাস্ট্রির বিভিন্ন লেভেলে কাজ করে অন্য ইন্ডাস্ট্রির সাথে কমিউনিকেট করে, আমাদের যে কোলাবোরেটিভ কমিউনিকেশন, আমরা সেখানে জানতে পেরেছি এবং বুঝতে পারি কিছু দুষ্কৃতিকারী এটার পিছনে ইন্ধন আছে, যারা ইন্ডাস্ট্রিকে ভলাটাইল করবার চেষ্টা করে, যাতে ইন্ডাস্ট্রিটা আমাদের যে রাজস্ব রেভিনিউ জেনারেশনের ক্ষেত্রে যে রোল প্লে করছে, সেই জায়গায় এখানে কোনো না কোনো একটা দুষ্কৃতিকারীর চক্র এখানে কাজ করছে। এটা কি তো আপনি ইন্টারনাল ইঙ্গিত করছেন নাকি এক্সটার্নাল? এটা অনেকটা এক্সটার্নাল। ওকে, গট ইট। তো সেই জায়গায় এখন আমাদের কাজ হচ্ছে কমিউনিকেশন, ট্রান্সপারেন্ট কমিউনিকেশন। আমার কলিগ, আমার ওয়ার্কার সবসময় আমাদের উপর একটা ট্রাস্ট রাখে আমরা কি বলি, কারণ তাদের সাথে আমাদের এই কোলাবোরেটিভ কমিউনিকেশন, ট্রান্সপারেন্ট কমিউনিকেশন একটা আস্থা ক্রিয়েট করছে। এই আস্থাটাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমরা যখন আমাদের কলিগদের সাথে, ওয়ার্কারদের সাথে কথা বলি, সবসময় যেটা সম্ভব সেটাই বলি। তো তখন যখন কোনো একটা কথা বলি, তারা সেটা বিশ্বাস করে। সব অর্গানাইজেশনে এইচআর যারা মানুষ নিয়ে কাজ করেন, পিপল নিয়ে কাজ করেন, তাদের সবার একটা অন্যতম গুরুদায়িত্ব হচ্ছে পিপলদের সাথে কথা বলা, কন্টিনিউয়াস কথা বলা, তাদেরকে অ্যাপ্রেস করা, রাইট ইনফরমেশনটা শেয়ার করা। এটা যদি মানুষ যখনই ভুল বুঝে, এটাকে অনেকটা গুজব বলে, হুম গুজবের উপর বেস করে হুম অনেক কিছু হয়ে যায়। গ্রাফিক বাট ভাইনের উপরে। জি, বাট আপনি যদি রাইট ইনফরমেশনটা শেয়ার করেন, মানে ট্রান্সপারেন্ট থাকা ট্রান্সপারেন্ট সবসময়। থাকা, আস্থার জায়গা ক্রিয়েট করা, তাহলে পরে তারা আপনার কথার বাইরে যাবে না। এই কাজটা আপনারা করছেন। আমরা সবসময় এই ট্রান্সপারেন্ট কমিউনিকেশনটাই করি।
থ্যাংক ইউ, থ্যাংক বিভিন্নভাবে। ইউ। আরেকটি কোশ্চেন আমার আছে আরএমজি সেক্টরকে কেন্দ্র করে, যে এটা হলো বাংলাদেশে আরএমজি সেক্টরে আমরা দেখি যে সিনিয়র টেকনিক্যাল পজিশনগুলো বা সিএক্সও লেভেলের পজিশনগুলোতে বিরাট একটা অংশ ফরেন এমপ্লয়ীদেরকে আমাদের এমপ্লয়াররা হায়ার করে থাকেন। এটা কেন? এই নিয়োগের পিছনে এটা বন্ধ করা যাচ্ছে না কেন? এবং এই ফরেন এমপ্লয়িরা টপ পজিশনে থাকার কারণে কি ধরনের প্রভাব পড়ে ইন্ডাস্ট্রিতে? আর এটা ব্যাপারে আপনার ওপিনিয়নটা জানতে চাচ্ছি। অনেক গভীর একটা প্রশ্ন করেছেন। এখানে ভেরি রিসেন্টলি গত বছর খানেক আগে আমি একটু আগে আপনার সাথে যেটা আলাপ করছিলাম, বিউপি একটা রিসার্চ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, ওনাদের একটা রিসার্চ সেন্টার আছে। ওনারা এই সাবজেক্ট ম্যাটারের উপরে একটা বাংলাদেশের ইন্ডাস্ট্রিগুলোর ভিত্তিতে একটা রিসার্চ গবেষণাধর্মী কার্যক্রম সামারাইজ করে আমাদের মতো যে ইন্ডাস্ট্রিগুলো আছে ওনাদের কাছে এটা প্রেজেন্ট করেছেন। তো ওখানে কি প্রেজেন্ট করেছেন, ওনাদের রিসার্চের যত অবজারভেশন আছে সবগুলো নিয়ে আসছেন। এখানে অনেকগুলো কারণ একসাথে জড়িত। একটা হচ্ছে কমিউনিকেশন। আমাদের দেশের ছেলেদের কমিউনিকেশনের জায়গাটা এখনো দুর্বল, নড়বড়ে, তারা কথা বলতে পারে না, ইন্টারন্যাশনাল নার্ভাস ফোরামে হয়ে বিশেষ যায়। করে যেহেতু অনেক বায়ার হ্যান্ডেল করতে জি, হয়। তারা অল্পতেই, মানে আপনি আমাকে কনভিন্স করার সক্ষমতাটা তো তাদের মধ্যে দুর্বল। তারা ওকে। শাই ফিল করে, তাদের মানুষদেরকে বুঝিয়ে কাজটা তুলে আনার যে সক্ষমতা, এটা তাদের, আমাদের দেশের পিপলদের মধ্যে দুর্বল। অথচ আপনি দেখবেন বাংলাদেশের এই অ্যাপারেল ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে অনেকগুলো ইউনিভার্সিটিতে এখন ইন্ডাস্ট্রিয়াল আইপিই, অ্যাপারেল মার্চেন্ডাইজিংয়ের গ্র্যাজুয়েশন ডিসিপ্লিন চালু করছে, ফ্যাশন ডিজাইনিং চালু করেছেন। অথচ এই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আইপি গ্র্যাজুয়েট আমরা যাদের বলি, একসময় এটা ছিল শুধুমাত্র বুয়েট এবং শাহজালাল ইউনিভার্সিটিতে। হুম হুম। বাট আমাদের ইন্ডাস্ট্রিকে ফোকাস করে ওনারা ওখানে এরকম একটা আইপি গ্র্যাজুয়েশন চালু করেছেন, যেটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অত্যন্ত শুভ লক্ষণ। হ্যাঁ, এই যে বাট আহসানুল্লাহ ইউনিভার্সিটিতেও আছে জি, এই সাবজেক্টটা। আহসানুল্লাহতে আছে, কুয়েটে আছে, হুম হুম। অলমোস্ট হ্যাঁ, সবগুলো মানে ইন্ডাস্ট্রিতে, অনেকগুলো ইভেন ইভেন ইউনিভার্সিটিতে। বুটেক্সও এটা চালু করেছেন। গুড। তো এত লার্নেড স্টুডেন্ট বের হওয়ার পরেও আমাদের একটা দুর্বল জায়গা হচ্ছে কমিউনিকেশন। অনেক ক্ষেত্রে আমাদের এমপ্লয়ার যারা, আমাদের সিনিয়র ডিপার্টমেন্ট হেড যারা, তাদের মাইন্ডসেটটাও পরিবর্তন করা খুব জরুরি। মাইন্ডসেট কি? একটা রিস্ক নিতে হবে যে আমার দেশের ছেলেরা কাজ করবে, তাদেরকে গ্রোন আপ করার দায়িত্ব আমি নিলাম। এই এই দায়িত্বটা এই নিতে চাচ্ছে। ওনারশিপটা অনেকেই নিতে চায় না। অনেকেই চায় উনি যদি থাকে তাহলে পরে আমার জন্য উনি একজন এক্সপেট্রিয়েট, আমি একটু ভালো থাকতে পারবো। বাট ডিপার্টমেন্ট হেড, অর্গানাইজেশনের হেড যারা লিড পজিশন আছে, ওনাদেরকে এই দায়িত্বটা নিতে হবে। তাইলে পরে আমরা আমাদের দেশের যে রিসোর্সগুলো আছে তাদেরকে আরও এক্সপ্লোর করবার জন্য সুযোগ ক্রিয়েট করে দিতে পারবো। আমি একদম কনক্লুশনে এটার একটা সম্পূরক প্রশ্ন করতে চাই। আপনি তো 16 বছর ধরে এপিলেন গ্রুপে আছেন, সিন্স 2008। এই 16 বছরে আপনি ট্রেন্ডটাকে কোন দিকে দেখছেন? ফরেন এমপ্লয়ির সংখ্যাটা কি বেড়েই যাচ্ছে গ্রাজুয়ালি এমপ্লয়মেন্টটা বাংলাদেশে, নাকি কিছুটা কমতেছে? না, এটা একদম এটা সংক্ষিপ্ত এটা উত্তর। এটা ইমপ্রুভমেন্টের দিকে। ইমপ্রুভমেন্ট কি? আমাদের দেশে যেহেতু অনেকগুলো ইউনিভার্সিটি এই অ্যাপারেল ইন্ডাস্ট্রিকে অথবা এই ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে অনেক ডিসিপ্লিন চালু করেছে, অনেক লার্নেড স্টুডেন্ট কিন্তু আমাদের এখানে আসছে। ওকে। এখন তারা গ্র্যাজুয়ালি কিন্তু দায়িত্ব নিচ্ছে। তো গট একটা ইট। সার্টেন ডিউরেশন পরে এরাই কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে লিড লিড দেবে। করবে, লিড করবে। দ্যাটস এ মানে গুড সাইন, গুড সাইন গুড ফর সাইন, আওয়ার ইন্ডাস্ট্রি। গুড সাইন। আপনি আরএমজি সেক্টরের এইচআর প্রফেশনালদের একটা সোসাইটি আছে যেটাকে বিশার বলে সংক্ষেপে, বাংলাদেশ সোসাইটি ফর অ্যাপারেল হিউম্যান রিসোর্স প্রফেশনালস। এখানের একজন সাবেক প্রেসিডেন্ট আপনি। তো আপনি নিয়োগপ্রাপ্ত হওয়ার আগে, মানে আপনি দায়িত্ব নেওয়ার দায়িত্ব আগে, নেওয়ার আগে। হ্যাঁ দায়িত্ব নেওয়ার আগে আমরা দেখেছি সেখানে সিলেকশনে প্যানেল আসতেছে। জি। বাট আপনার দায়িত্বর পরে একটা দেখলাম যে একটা সুন্দর নির্বাচন হলো, আর খুব আলোচিত ছিল নির্বাচনটা। আপনি আপনার এই জায়গাটা কাজের মূল্যায়ন যদি করেন, যে আপনার ওই দায়িত্বটা আপনি কোন প্রেক্ষাপটে নিলেন এবং নেওয়ার পরে আপনার কন্ট্রিবিউশন কতটুকু ছিল এবং সেটার বর্তমান অবস্থা ধারাবাহিকতা কতটুকু আছে? আচ্ছা, আসলে আমি একজন সামাজিক মানুষ। আমার এই সংগঠনগুলোর সাথে কাজ করে মানুষের জন্য কিছু করতে পারাটা আমার একটা হ্যাবিট। তো বিষয় যখন একটা ক্রাইসিস মোমেন্ট পার করছে লিডারশিপের, কারণ প্রত্যেকটা কমিটির একটা ডিউরেশন থাকে, ডিউরেশন পার হওয়ার পরে আমরা আবার সিলেকশনে যাচ্ছি, আবার সিলেকশনে যাচ্ছি। বাট বিশার্পের গঠনতন্ত্র যেটা, ওটা আমি ফর্মুলেট করেছিলাম। আমার সাথে একটা টিম ছিল, বাট আলটিমেট কো রেসপন্সিবিলিটি ছিল আমার, এবং সেটাই অ্যাকসেপ্ট হয়েছে আর জিএসসিতে।
তো ওখানে যে জিনিসটা ছিল 2 বছর পর পর ইলেকশন হবে, ইলেকশনের মাধ্যমে একটা বোর্ড এখানে কাজ করবে, বাট আমি দেখছি এটা হচ্ছে না। পরে আমার যখন আবার সেই সিলেকশন প্রসেসের মাধ্যমে ইন্টেরিয়াম দায়িত্ব দিল, আমি ভাবলাম না, এবার আমি আর এই সুযোগ এই সুযোগ হাতছাড়া হাতছাড়া করতে করতে চাই না। চাইলে? আমি ইলেকশন এই প্রসেসটা চালু করেই দিয়ে যেতে চাই। ইলেকশন করার জন্য অনেক সাহস লাগে, এটা একটা দুঃসাহসিক কাজ, বাট আমি চেয়েছি ক্রিয়েট দ্য সাকসেসর। কারণ লিডারের কাজ হচ্ছে সাকসেসর ক্রিয়েট করা। আমরা ইংরেজিতে প্রায় একটা লাইন পড়ি, দেয়ার ইজ নো সাকসেস উইদাউট সাকসেসর। হুম হুম। তো আমি সেই কাজটা করার চেষ্টা করেছি। আমাকে ওখানে একটা ইলেকশন কমিশন ফর্ম করে দিয়েছি। ওই ইন্টেরিয়াম আমাদের যে ইসি মেম্বাররা ছিলেন তারা যথেষ্ট সাপোর্ট করেছে। তো ওটা আমার জন্য একটা সাকসেস হিস্ট্রি। কারণ বিশারবির এই গত যত বছরেই চলুক না কেন, 3-4টা টার্ম পার হ্যাঁ, হয়ে গেল, অ্যারাউন্ড 10 কেউ ইয়ার্সের করতে পারে টেনিওর। নাই। হ্যাঁ, আমি সেই কাজটা করছি, ওটা আমার একটা প্রাউডের জায়গা। গুড গুড থ্যাংক ইউ। গুড। তো ফিউচার প্ল্যান, প্রত্যেক মানুষের তো কিছু ভবিষ্যৎ পরিকল্পনা থাকে। শওকত ভাইকে আমরা 5 বা 10 বছর পরে কোথায় দেখব? আমার ড্রিম হচ্ছে মানুষ নিয়ে কাজ করা। মানুষের ভিতর যে একটা আরও একটা মানুষ আছে, সুকুমার বৃত্তিগুলো বিকশিত করবার সুযোগ ক্রিয়েট করে দেওয়া। এই জন্যই আমি যে কোনো অর্গানাইজেশনের হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের টপ জায়গায় কাজ করতে চাই। আমার এই দীর্ঘদিনের যে অভিজ্ঞতা, আমাদের এই অর্গানাইজেশন থেকে আমি ইপিলন থেকে শিখেছি। ইপিলন আমাকে অনেক কিছু দিয়েছে। আমি একটু ইন্টারাপ্ট করি। আপনার ফিউচার প্ল্যানের জায়গায় বোধহয় একটু হেল্প হবে। আমি দেখি যে আপনার কেরিয়ারে দেখলাম যে ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কনসালটেন্টস অফ বাংলাদেশ থেকে আপনি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট কনসালটেন্সিও করেছেন। ফিউচারে কি এই ধরনের কোনো রুলে পাবো আপনাকে নাকি? এটা অবশ্য লম্বা প্ল্যান। হুম হুম। যখনই হয়তো একটা পর্যায়ে গিয়ে আমার, কারণ আপনি জানেন আমাদের সার্টেন ডিউরেশনের পরে আপনাকে রিটায়ারমেন্টে যেতে হয়। তো ওই রিটায়ারমেন্টের জায়গায় যেহেতু আমার প্রফেশনাল লার্নিংগুলো বেসিক্যালি নিয়েছে আমাকে নিজেকে আরও পোক্ত করবার জন্য। কারণ আমি যেন মানুষকে সার্ভ করতে পারি, অর্গানাইজেশনকে সার্ভ করতে পারি। সেই জায়গা থেকে আপনি যেটা ইঙ্গিত করেছেন অ্যাজ এ কনসালট্যান্ট, হ্যাঁ, হয়তো কোনো এক সময় আমাকে সেই জায়গায় লিড দিতে চাই। কারণ আমি চাইলে এখনই আইসিএসবির একজন চার্টার সেক্রেটারি আমি একটা ফার্ম করতে পারি, যেহেতু আমি কোয়ালিফাইড চার্টার সেক্রেটারি। ফেলো চার্টার সেক্রেটারি। আমি আপাতত ওইভাবে চিন্তা করছি না। আমার কারেন্ট অর্গানাইজেশন নিয়ে আমার মূল ভাবনা, এই অর্গানাইজেশনে আমরা আরও কীভাবে কন্ট্রিবিউট করতে পারি। যেটা আপনাকে বলছিলাম, আমি এই দীর্ঘ সময় একটা অর্গানাইজেশনে কাজ করার প্রেক্ষিতে আমরা যেটা করি, আমরা জবটাকে ওন করি, অর্গানাইজেশনটাকে ওন করি। এই অর্গানাইজেশন আমাকে যেভাবে এক্সপ্লোর করেছেন, আমাকে জাপানে পাঠিয়েছেন লার্ন করার জন্য, আমাকে বাংলাদেশের বড় বড় ইনস্টিটিউশন যেখানে পড়বার সুযোগ আছে সেখানে পড়ার জন্য পাঠিয়েছেন। সো আমি এই অর্গানাইজেশনের জন্য আরও কাজ করতে চাই। না, তা অবশ্যই করবেন ইনশাল্লাহ, কারণ এই অর্গানাইজেশনের এমপ্লয়ি রিটেনশন রেট অনেক হাই, এটা আমরা জানি বাইরে থেকে। এই লিড এইচআর টক উইথ মুরাদ এই প্রোগ্রামটির দর্শক গ্রুপের মধ্যে বিরাট একটা গ্রুপ হলো গ্রাজুয়েটিং স্টুডেন্ট এবং ইয়াং প্রফেশনাল, যারা ধরেন 0 to 5 ইয়ার্স এরকম। তারা ওই কর্পোরেটে যারা বিভিন্ন ল্যাডারের টপে পৌঁছে গেছে, তাদের মুখ থেকে সরাসরি তাদের এক্সপিরিয়েন্সগুলো শুনতে চায়। তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে, এই ইয়াংদের জন্য যারা এই প্রোগ্রামটা দেখার পরে একজন শওকত ইকবাল ভাই হয়ে উঠতে চাইবেন বা একজন বিজনেস প্রফেশনাল হয়ে উঠতে চাইবেন, তাদের জন্য যদি কিছু বলেন? মানে থ্যাংক ইউ মুরাদ ভাই। আমরা তো পিপল নিয়ে কাজ করি। প্রথম বক্তব্য হচ্ছে গ্রোথ মাইন্ডসেট থাকতে হবে, বড় হওয়ার স্বপ্ন থাকতে হবে, আপনার লার্নিং অ্যাটিটিউড থাকতে হবে, আপনাকে শিখতে হবে এবং সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। কাউকে না কাউকে আপনি আপনার আইকন পিপল হিসেবে আপনার চোখের সামনে দাঁড় করাতে হবে এবং ওনার যে ভালো দিকগুলো আছে সেগুলো আপনি রপ্ত করবেন। কোনো এক সময় দেখবেন আপনি ওই লোকের পজিশনটাকে রিপ্লেস করছেন। এর বাইরে আমি সবসময় বলি, বড় হয়ে আপনি কি করবেন? বড় হয়ে আপনি লিড দিবেন। এই লিড শব্দটার মধ্যে LEAD, এর মধ্যে দেখুন এলটা দিয়ে আমি সবসময় বলি লার্ন, শিখেন, শিখতে হবে, এবং লিসেন, আপনাকে শুনতে হবে। দিয়ে আমি যেটা বলি এডুকেট, নিজে শিখেন এবং এডুকেট ইউর টিম মেম্বার্স, অন্যদেরকে শিখিয়ে দিন। পিপলদের অ্যাপ্রিসিয়েট করুন। মানুষ ভালো করলে আপনার কোনো কলিগ, আপনার আশেপাশের কোনো সহকর্মী যদি ভালো করে তাকে অ্যাপ্রিসিয়েট করুন এবং ডেভেলপ করুন। নিজে ডেভেলপ হন, আপনার টিম মেম্বারদেরকে ডেভেলপ করুন। আমার বিশ্বাস
আপনারা যদি এই লার্নিং এবং গ্রোথ মাইন্ডসেট মেনটেন করেন, অনেক বড় হবেন। একজনকে আপনার আহ, যে ড্রিমের জায়গা, সেই ড্রিমের জায়গায় আইকন মানুষ হিসেবে ধরে তাকে ফলো আপ করবেন, তার ভালো দিকগুলো রপ্ত করবেন, আপনি বড় হবেন। আর মাঝে মধ্যে সোয়াট অ্যানালাইসিস করতে হবে, নিজের ভালো দিক, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি এবং থ্রেট। কেরিয়ারের জন্য অপরচুনিটিগুলো সামনে তো আছেই, আপনি উইকনেস নিয়ে কাজ করবেন, আপনার লিমিটেশনের জায়গাগুলো আইডেন্টিফাই করে সে অনুযায়ী যদি ট্রিটমেন্ট করেন, আপনি ভালো করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন, আমি মনোযোগ দিয়ে শুনছিলাম আপনি যেভাবে বলছিলেন। থ্যাংক ইউ। লিডের যে ব্যাখ্যাটা দিলেন, এই লিড এইচআর টক উইথ মুরাদ, এটাও লিড একাডেমির একটি ওয়াও, ইনিশিয়েটিভ। গ্রেট। এটা হলো একটা ভলান্টারি ইনিশিয়েটিভ। এই যে লিড একাডেমির এই ভলান্টারি উদ্যোগটা, এই যে এই শোটা সাকসেসফুল পিপুলদেরকে বা যারা কর্পোরেটে ভালো জায়গায় আছে তাদেরকে নিয়ে এসে তাদের মুখ থেকেই মানুষকে তাদের গল্পগুলো শোনানোর ব্যবস্থা করা, এই ইনিশিয়েটিভটাকে আপনি কিভাবে দেখেন ইটস এ আপনার গ্রেট মতে? ইনিশিয়েটিভ। কারণ আমি ফলো করি, আমি মনিটর করি। এটাতে এই যে কথাগুলো যাচ্ছে, মানুষ শুনতে চায় এবং লার্ন করতে চায়, এটা একটা শিখার জায়গা। এই শিখার জন্য লিড একাডেমি যে ইনিশিয়েটিভটা নিয়েছেন, আমি এটাকে সাধুবাদ জানাই। এটা একটা বাংলাদেশের লার্নেড পিপল ক্রিয়েট করবার জন্য একটা অন্যতম উপাদান হিসেবে কাজ করবে। ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ। স্বাগত ভাই, আপনি শত ব্যস্ততার মাঝেও আমাদের ডাকে সাড়া দিয়ে আজকের এপিসোডে এসেছেন, সময় দিয়েছেন, সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। লিড একাডেমিকে অনেক অনেক কৃতজ্ঞতা আমাকে ইনভাইট করবার জন্য। ইনশাল্লাহ পরবর্তী কোনো সময়ে যদি সুযোগ হয়, আমি আবারও কথা বলার চেষ্টা করব। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। দর্শক, দেখতে দেখতে আরেকটি এপিসোডের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। অন্য কোনো এপিসোডে ভিন্ন কোনো অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিকশিত জীবনের সাথেই থাকুন। ওয়াচ লিড এইচআর টক উইথ মুরাদ অ্যান্ড স্টে টিউনড উইথ লিড একাডেমি।